ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে স্বাগত। Stella featuring next level. Walton side by side fridge. সঙ্গে আছি আমি আনিস রহমান। প্রিয় দর্শক, আমাদের প্রিন্ট ভার্সনে যে একটা সংবাদ ছাপা হয়েছে সেটা হচ্ছে যে বিমানবন্দর ব্যবহারের যে সারচার্জ সেটা কিন্তু একটা বড় ধরনের কমিয়ে নিয়ে আসা হয়েছে, যেটা প্রায় 72% ছিল সেই জায়গা থেকে কমিয়ে 14%-এর কাছাকাছি নিয়ে আসা হয়েছে। এইটার কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে বিমান চলাচল বা বিমান পরিবহনে যারা আছেন তাদের ক্ষেত্রে, অথবা বকেয়া যেগুলো ছিল এগুলো কিভাবে আদায় হবে, এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। আমাদের সাথে সহকর্মী কামরান সিদ্দিকী যুক্ত হচ্ছেন। কামরান, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস ইনসাইডে। ধন্যবাদ। আপনার এই যে প্রতিবেদনটা দেখছিলাম যে বড় ধরনের একটা কমিয়ে নিয়ে আসা হয়েছে সারচার্জ, এই সারচার্জ মূলত কিভাবে এটা মানে এই খাতের লোকজনকে একটা স্বস্তি দিবে বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের যে এয়ারলাইনগুলো তারা এখানে বিভিন্ন ধরনের যে সেবা নিয়ে থাকে আমাদের সিভিল এভিয়েশন অথরিটির কাছে, এই সেবার বিনিময়ে তারা কিন্তু এখানে ট্যাক্স পে করে। এটা ফরেন এয়ারলাইন, লোকাল এয়ারলাইন বোথ। তো এর মধ্যে অ্যারোনটিক্যাল ফি যেটাকে বলে, যেমন এখানে তার যে ল্যান্ডিং করে, ল্যান্ডিং চার্জ আছে একটা, তারপর রানওয়ে যে ইউজ করে, এরকম প্রায় 6 ধরনের ফি আছে এখানে। এয়ার নেভিগেশন, তারপরে কন্ট্রোল রুম সার্ভিস, তারপরে হচ্ছে যে টার্মিনাল ফ্যাসিলিটিস, এগুলোর জন্য যে ফিটা হয় এই ফির বিপরীতে দেখা যাচ্ছে যে এয়ারলাইনগুলো আমাদের দেশে অনেক সময় এটা টাইমলি পে করতে পারে না। তখন আপনি যদি এক টাইম থাকে 1 মাসের পার যদি হয়ে যান, আগে হচ্ছে যে 6% করে মাসে, প্রায় 72% বছরে এটা ফি, এটাকে বলা সারচার্জ, জরিমানা আসলে এটা একটা ডিলে ফি। তো সেই সারচার্জটা আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে এটা একটা অস্বাভাবিক পরিমাণ বেশি। আপনি যদি দক্ষিণ এশিয়া বা আমাদের আশেপাশের দেশগুলোর তুলনায় এটা আমাদের যেটা 72% ছিল, অন্য দেশে সেটা 8%, 12%, 10% এরকম ছিল, আর সর্বোচ্চ 20% হতে পারে। তো এই কারণে আমাদের যারা প্রাইভেট এয়ারলাইনগুলো ছিল এর আগে, স্পেশালি প্রবলেমটা বেশি তাদেরই হয়, কারণ ফরেন এয়ারলাইনগুলো কিন্তু খুব একটা এখানে ইউজ করতে হয় না, তারা আসে 2 ঘন্টার জন্য এসে চলে যায়, বা তাদের এয়ারক্রাফটও তো নাম্বার অফ এয়ারক্রাফট কম, কারণ আমাদের লোকালরাই তো, যেহেতু এটা তাদের হাব, এটা তাদের মূল জায়গা, এই কারণে তাদেরকেই মূল সমস্যাটা ফেস করতে হয়েছে। আপনি জানেন যে আমাদের এখন 4টা এয়ারলাইন আছে, লোকাল এয়ারলাইন, তার মধ্যে 2টো হচ্ছে একটা ন্যাশনাল ক্যারিয়ার, আর প্রাইভেট ক্যারিয়ার হচ্ছে 3টা। আর এর আগে কিন্তু 3টা এয়ারলাইন এই কারণে বন্ধ হয়ে যায়, যারা টাইমলি সারচার্জগুলো পে করতে পারে। আমরা বন্ধুর দিকে যাব একটু পরে, একটু শুনতে চাই যে এই যে চার্জগুলো হয় এইটার, আপনি বলছিলেন যে আমাদের যেটা জাতীয় ক্যারিয়ার আছে বাংলাদেশ বিমান, ওর উপরও একটা বড় ইম্প্যাক্ট, তারও একটা বিশাল বকেয়া পড়েছে। দেখলাম যে 550 কোটি টাকা বা সামথিং 800 কোটি টাকার মতো তার মূল ফি, বাট সারচার্জ সহ মানে ডিলে ফি সহ একটা হিউজ অ্যামাউন্ট, 5.5-এর উপরে। এইটা সরকারি প্রতিষ্ঠান, কেন এই প্রতিষ্ঠানগুলো সময় মতো তাদের বিলগুলো বা মাসুলগুলো পরিশোধ করতে পারে না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এয়ারলাইনগুলো বলে যে অনেক সময় তাদের যে রেভিনিউ হয়তো সে এক্সপেকটেশন অনুযায়ী একটা মাসে প্যাসেঞ্জার পায় নাই। ধরেন অনেক বিশেষ করে কোভিডের সময় একটা বড় ধরনের ক্রাইসিস ছিল, আপনি জানেন, গ্লোবালি শাটডাউন হয়ে গেছিল এয়ার ট্রাভেল, যে কারণে হচ্ছে প্যাসেঞ্জার কিন্তু ছিল না, এয়ারলাইনগুলো অনেকেই অসময় বসেছিল। ওই সময়ে কিন্তু রিজেন্ট এয়ারওয়েজ বন্ধ হয়ে যায়। তো এই ধরনের কোনো পরিস্থিতি আসলে, বা কখনো অফ সিজন যায়, আপনি পাচ্ছেন না, মানে সে যখন তার রেভিনিউটা ঠিকমতো পাচ্ছে না, সে কিন্তু ওই ফিটাও টাইমলি দিতে পারছে না। এই কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ফি জমে যায়, তারা টাইমলি এটা দিতে পারে না। কিন্তু এর সাথে যখন আপনি জরিমানা যোগ হয়ে অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যেখানে আপনি বললেন বিমানের উপর 4,500 কোটি টাকার মতো বিমানের কাছে পাও না, যেখানে তাদের ফিটা মানে লেস দ্যান 1,000 crore, তো মূল ফিটা। তো এরকম প্রাইভেট এয়ারলাইনগুলোরও একই পরিস্থিতি। এই কারণে হচ্ছে তারা পে করতে না পেরে তখন আরো বড় ধরনের বার্ডেনের মধ্যে পড়ে যায়। মানে আসলে বিষয়টা এরকম যে যখন বিমান চলাচল করে না তখন আরো চার্জগুলো আরো বেশি হয় কিনা, যে মানে হ্যাঙ্গারে থাকে সেই চার্জগুলো বাড়ায়, আবার আয় রোজগার নাই, এটার একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। এবার একটু শুনতে চাই যে এই যে সারচার্জের হাই রেটের কারণে আপনি বলছিলেন যে 3টা এয়ারলাইন্স প্রায় বন্ধ হয়ে গেছে, এগুলা এখন কি অবস্থা?
আসলে আমাদের এয়ারলাইনগুলো মানে আমাদের বাংলাদেশের যে প্রাইভেট এয়ারলাইনের ক্ষেত্রে অনেকগুলো বড় ধরনের চ্যালেঞ্জ আছে। এটা হচ্ছে অন্যতম মেজর চ্যালেঞ্জ। তারা বলে আসছিল যে সার্চ চার্জটা এর বাইরে ধরেন ফুয়েল প্রাইস একটা বিগ ইস্যু, তারপরে অন্যান্য যেসব চার্জ, তো সব মিলিয়ে হচ্ছে যে এখন আমরা ইউনাইটেড এয়ারওয়েজ, তারপরে হচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ আর জিএমজি এয়ারলাইন, এই তিনটা এয়ারলাইন ওই সময় বিপুল পরিমাণ দেনা রেখে 500-600 কোটি টাকা, 400 এই পরিমাণ সারচার্জের কারণে তাদের ধরেন আমরা জানি যে রিজেন্টের ইউনাইটেড এয়ারের মূল টাকা ছিল 57 কোটি টাকা। হ্যাঁ, সেটা এই 450 এয়ারলাইনটাকে কিন্তু গভর্নমেন্ট পরে একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি নিয়োগ করেছিল, ডিরেক্টর একটা বোর্ড নিয়োগ করেছিল, যাদেরকে রিভাইভ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওই যে তখন অনেকবার তারা দৌড়ঝাঁপ করেছে, আমাদেরকে এটা মাফ করে দেন, সারচার্জটা মাফ করে দেন, তাহলে হলে যে আমরা আবার রিভাইভ করতে, কারণ নতুন যারা ইনভেস্টর আসতে চাচ্ছিল তারা বলতেছে যে আবার যে এই সিচুয়েশন হবে না আমি কিভাবে জানবো, তোমার এখানে আমি বিনিয়োগ করব, বিনিয়োগ করে যদি তুমি আবার সেই কোনো কারণে পে করতে না পারো, তাহলে আমার সেই সারচার্জ বেড়ে আবার সেই দায় দেনার মধ্যে পড়ে যাবো, তাহলে আমার বিনিয়োগটাই জলে যাবে। এ কারণে তারা সেই সব এই ইন্ডিপেন্ডেন্ট কমিটিটা বোর্ডটাও কিন্তু রিভাইভ করতে পারে নাই এই সারচার্জের কারণে, এবং স্টিল তারা কিন্তু আউট অফ দি মার্কেট, এই তিনটা এয়ারলাইন কিন্তু কেউ আর আলোর মুখ দেখে নাই। তো ভবিষ্যতেও দেখার আপাতত কোনো সম্ভাবনা দেখতেছি না। আমরা সেই সময় দেখেছিলাম যে ইউনাইটেড এয়ারের এই টাকা মওকুফের জন্য, যেহেতু এটি পুঁজিবাজারে লিস্টেড কোম্পানি, বিএসসিসি থেকে চিঠি দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি যাওয়ার কথা শুনেছিলাম যে সারচার্জ যাতে মওকুফ করে দেওয়া হয়, যাতে এয়ারলাইন্সটা, ইউনাইটেড এয়ারটা চলতে পারে। সেটা আলোর মুখ দেখে নাই, এই বাকিগুলোর ক্ষেত্রেও তাই। এই অবস্থায় এখন যে নতুন ধরনের একটা বিলম্ব ফি যুক্ত করা হলো, আগের যেসব কোম্পানির বিলম্ব আছে সেইটার ক্যালকুলেশনে কি এখন ওইটার কোনো প্রভাব পড়বে কিনা? মানে আগে যারা, তাহলে এটা কবে থেকে কার্যকর, প্রশ্ন হচ্ছে এটা। মানে আগেরটা কি তারা দিতে হবে নাকি নতুন নিয়মে তারা দিবে, এই বিষয়টা স্টিল নেগোসিয়েশন চলতেছে। যাদের এয়ারলাইন, যারা ওনার, যারা তাদের একটা অর্গানাইজেশন আছে, অপারেটর্স অ্যাসোসিয়েশন, এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এওএবি, তারা এটা সরকারের সঙ্গে নেগোসিয়েশন করছে যাতে আগেরগুলো মওকুফ করা হয়। তাহলে হয়তো যারা অতীতে যারা ছিল তারা সুযোগ পাবে, বা স্টিল যারা আছে। বিমান কিন্তু এটা মানে না, বিমানকে যে এত টাকা ধরা হয়, বিমান বলতে চায় যে আমাদের কাছে এটা অতিরিক্ত পে করা হচ্ছে। বিমান এই টাকাটা না ধরেই তাদের ইয়ারলি যে লাভ লস মানে রেভিনিউটা হিসাব করে, সেই হিসাবে তারা প্রফিট দেখায়। কিন্তু এই টাকাগুলো যদি হিসাব করা হয়, বিমান কিন্তু আসলে প্রফিটেবল হয় না। সো আমরা হয়তো ওয়েট করতে হবে, নেগোসিয়েশনে কি আসে দেখতে হবে। আমরা এর আগে দেখেছিলাম বাংলাদেশ বিমানের সম্ভবত এই সারচার্জের একটা অংশ মওকুফও করে দিয়েছিল কোনো একটা সরকার, আমার একজ্যাক্টলি এখন মনে নাই। এই যে এখন বলছিলেন যে মানে এখন থেকে কার্যকর হবে, সেটা কবে থেকে কার্যকর হচ্ছে? আগেরগুলো নিয়ে নেগোসিয়েশন চলছে যে আগেরগুলো কি হবে, এটা কবে থেকে কার্যকর এটা আসলে হচ্ছে? আমাদের এই বিজ্ঞপ্তিটা, প্রজ্ঞাপনটা, সরি গেজেট, গেজেটটা জারি হয়েছে 19 তারিখ নভেম্বরের, কিন্তু তারা এটা ডিসক্লোজ করেছে হলো এই লাস্ট উইকে। সো যখন থেকে গেজেট জারি হয়েছে তখন থেকে এটা শুরু হবে আর কি। এখন ইয়েরা কি বলছে, এই যে আপনার যারা এয়ারলাইন্স অপারেটর, তারা কি বলছে তারা এটার ক্ষেত্রে? খুবই এটাকে ওয়েলকাম জানাইছে, যে কারণ এটা তো দীর্ঘদিন দাবি, তাদের দাবি ছিল 8 থেকে 12% করা, কিন্তু যদিও এখানে 14 বা 14.5-র কাছাকাছি করেছে, কিন্তু তাও স্টিল এটা রিজনেবল এবং সবাই খুশি। এবং এটা অবশ্যই আমাদের প্রাইভেট এয়ারলাইনের জন্য একটা বিগ বুস্টিং হবে। আমাদের যে বন্ধ হয়ে যায়, আশা করি কেউ অল্প কিছু দেনা না শোধ করলে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না। মূলত তাদের অপারেশনাল যে কস্ট, সেই কস্ট মিনিমাইজেশনের ক্ষেত্রে এটা একটা বড় ধরনের সরকারের পক্ষ থেকে প্রণোদনা বলি বা ফ্যাসিলিটেট করা বলি, এটা আমাদের ভবিষ্যতে প্রাইভেট এয়ারলাইন যে আমাদের ফরেন ক্যারিয়ারের সাথে কম্পিটিশন করে টিকতে পারবে এবং আরও নতুন নতুন এয়ারলাইন আসার সুযোগ তৈরি হবে। আর একটা হচ্ছে এখানে এটা কাস্টমার পর্যায়ে সরাসরি কোনো প্রভাব হয়তো পড়বে না, ধরেন ইমিডিয়েটলি কি টিকিটের প্রাইস কমবে কিনা, এটা এই প্রশ্নটা আসছে। কিন্তু এটা যেহেতু সরাসরি টিকিটে না প্রভাব পড়লেও লং টার্মে যেহেতু এয়ারলাইনগুলো উপকার হবে, তারা যেহেতু চাপে কম থাকবে, তো আমাদের প্যাসেঞ্জাররাও পরোক্ষভাবে উপকৃত হবেন। কারণ একটা এয়ারলাইন ভালো থাকলে, তার যদি প্রফিটেবিলিটি ভালো হয়, রেভিনিউ ভালো হয়, ওভারঅলই কিন্তু সে প্যাসেঞ্জারকেও তখন সার্ভ করতে পারবে। আপনি এভিয়েশন বিট নিয়ে কাজ করেন, এখন যারা বন্ধ আছে তাদের কি ফিরে আসার কোনো সুযোগ দেখছেন এই ডিসিশনের ফলে? কারণ যদি ওইটার প্রিভিয়াসটা ওই রেটের মাফ করে মধ্যে দেয়। নিয়ে আসা যায়। এটা একটা মানে এটা দেখতে হবে, এটা স্টিল তা বলা যাচ্ছে না, কারণ আপনি দুইটা এয়ারলাইন কিন্তু অলরেডি অনেকটা নাই, যেমন রিজেন্ট এবং হচ্ছে
আমাদের যেটা United Air। জিএমজি এটা সালমান এফ রহমানদের প্রোডাক্ট ছিল, কিন্তু এদের এয়ারক্রাফটগুলো কিন্তু অনেকগুলো পড়ে আছে বা বিক্রি করার প্রসেসের মধ্যে আছে। তো ইউনাইটেডের কথা বলা যায়, কারণ ইউনাইটেড যেহেতু সরকার একটা বডি করেছে, এখন যদি এরকম কোনো অপরচুনিটি হয় হয়তো তারা আবার ট্রাই করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ধন্যবাদ। ইনসাইডে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে বিমানবন্দর ব্যবহারের যে ফি, এগুলো সময় মতো না দিলে যে বিলম্ব হয়, মানে ডিলে যে হয়, এটার উপরে যে একটা চার্জ করে বিমানবন্দর থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে, এটা কিন্তু অনেক কমিয়ে আনা হয়েছে, 72% থেকে 14% নামিয়ে আনা হয়েছে। এর ফলে যেমন ওই এয়ারলাইন্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো মনে করছে যে তারা একটু সুযোগ সুবিধা পাবে। সেই ক্ষেত্রে আমাদের সহকর্মী বলছিলেন যে এটা হয়তো পরোক্ষভাবে বিমানের ভাড়ার ক্ষেত্রেও কিছুটা প্রভাব ফেলবে। টিভিএস ইনসাইডের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।